হ্যালো ভিউয়ার্স, ডেইলি সানের নিয়মিত ফুটবল আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। আজকে আমরা বাংলাদেশ ফুটবলের খুবই চলমান একটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো এবং সেজন্য আমাদের সাথে হাজির হয়েছেন সহকর্মী এবং ডেইলি সানের করেসপন্ডেন্ট, স্পোর্টস করেসপন্ডেন্ট ডিএম সীমান্ত। সীমান্ত, শোতে স্বাগত। শুরুতেই যেটা বলছিলাম যে একটা খুব চলমান এবং বিতর্কিতই বলা যায় ইস্যুটা, সেটা হচ্ছে মেয়েদের ফুটবল। এবং মেয়েদের ফুটবলে আমরা বলা যায় যে বাংলাদেশ ফুটবলের ছেলে এবং মেয়ে মিলিয়ে আমরা যদি বলি যে মেয়েদের ফুটবলটা আসলে ছেলেদের ফুটবলের তুলনায় অনেক বেশি সাফল্যমণ্ডিত আন্তর্জাতিক ক্ষেত্রে। তারপরও এই রিসেন্ট 1-1.5 মাসে কিন্তু প্রচুর বিতর্ক হচ্ছে এবং লেটেস্ট বিতর্কটা আমরা যদি দেখলাম যে এই 20 তারিখ, অর্থাৎ খুবই আনফর্চুনেট মনে হচ্ছে আমার কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে 21 পদক পেল নারী দল, তারা রিসিভ করলেন প্রধান উপদেষ্টার কাছ থেকে। তার 2 ঘন্টা পরে আমরা যে বাফুফের কাছ থেকে যে অফিসিয়াল দলটা পেলাম ইউএই ম্যাচের জন্য, সেটার মধ্যে কিন্তু 21 পদক প্রাপ্ত ফুটবলারদের কেউই নেই। এই ব্যাপারটা আসলে কতটুকু বাংলাদেশের মেয়েদের ফুটবলের জন্য স্পেশালি গুরুত্ববহ, কিভাবে দেখছেন আপনি ব্যাপারটা? আপনি মাঠে ছিলেন, আপনি কাভার করেছেন, কিভাবে আপনি বিষয়টাকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ রুবাইদ ইফতেখার ভাই। প্রথমেই বলে নিচ্ছি যে আসলে বিতর্কিত ফুটবল এটা আসলে আমাদের বলাটা উচিত না, তবে হ্যাঁ কিছু ঘটনার কারণে এখন হচ্ছে যে জিনিসটা যথেষ্ট আলোচনা এবং সমালোচনায় একটা গণ্ডিতে চলে এসছে। হ্যাঁ, এটা আসলে একটা কি বলবো এটাকে, যে দুঃখজনক বা হতাশাজনক বলা যায় একটা সেন্সে, যে যেই স্কোয়াডটা বা যেই দলের প্লেয়াররা হচ্ছে যে পরপর 2বার মহিলা সাব জিতেছে, 2022 এবং 2024 সর্বশেষ যেটা, এবং তারপরে হচ্ছে যে এত বড় একটা অর্জন ক্রীড়াঙ্গনে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, আমি যতটুকু জানি যে আমাদের দেশের ক্রীড়াঙ্গনে মানে কারেন্ট কোনো অ্যাথলেট এখনো পর্যন্ত 21 পদক পায়নি। এটা একটা ম্যাসিভ অর্জন। এবং আরেকটা বড় যে ব্যাপার সেটা ছিল যে অদ্ভুত যে জিনিসটা আমরা যেটা পরে জানতে পারলাম, প্রথম অবস্থায় হচ্ছে 6 থেকে 7 জনকে ইনভাইট করা হয়েছিল পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কি বলে এটাকে, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধে সরকার পক্ষ থেকে, মানে যারা হচ্ছে যে 21 পদকটা প্রদান করেন, কর্তৃপক্ষ হচ্ছে যে পুরো দলটাকে ইনভাইট করে। এবং সেখানে শুধু খেলোয়াড় ছিল না, ছিল হচ্ছে কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট কোচ, এমনকি হেড কোচ পিটার বাটলার, যার সাথে হচ্ছে যে সমস্যা সেও ছিল, যদিও সে উপস্থিত ছিল না ঘটনাস্থলে। তো এই বিষয়ে আপনি 20 তারিখের কথা বললেন, আমি আরেকটু আগে যদি যাই, আরো সপ্তাহখানেক বা 10 দিন আগের গল্প, সেটা হচ্ছে যে 21 পদক পাওয়ার আগে থেকেই কিন্তু হচ্ছে যে প্লেয়ারদের একটা, আপনারা সবাই জানেন যে বয়কটের একটা বিষয় চলছিল। এবং যখন 21 পদক পাওয়ার ঘোষণাটা চলে আসে, তার কিছুদিন পরে কিন্তু বাফুফে থেকে জানানো হয় যে শেষ পর্যন্ত এই প্লেয়াররা আসলে দলে থাকবে না, মানে ইউএই সফরের জন্য যে দলটা যাচ্ছে কিছুদিনের মধ্যে হচ্ছে তারা ফ্লাই করবে, এদের কোনো প্লেয়ারই হচ্ছে দলে থাকবে না, তারা হচ্ছে বাড়ি চলে যাবে, কারণ ওই সময়টা ক্যাম্প বন্ধ হয়ে যাবে, এবং তারা আবার ফিরে আসবে 3 বা 4 তারিখের, খুব সম্ভবত 3 বা 4 তারিখ বা হচ্ছে যে 8 পরে। হ্যাঁ, আমি এক্সাক্ট ডেটটা জানি না, কারণ বিএফএফ মানে বাফুফে এখনো পর্যন্ত সেই জিনিসটা নিশ্চিত করেনি। তো মোটামুটি তখন থেকেই কিন্তু বিষয়টা আসলে কনফার্ম ছিল যে দলের প্লেয়ারদের এত বড় 2টা অর্জন এবং সর্বশেষ অবশ্যই 21 পদক প্রাপ্তি, তো তারা আসলে কেউই শেষ পর্যন্ত এই ইউএই সফরে খেলবে না। তো ওইখানে এরপরে যে হচ্ছে স্কোয়াড ঘোষণা করা, পুরস্কার নিতে যাওয়া প্লেয়ারদের কারো না থাকা, এটা খুবই আসলে স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো আমাদের কাছে আসলে ধাক্কাটা প্রথমেই লাগে। তবে এই ধাক্কাটা আসলে, মানে ধাক্কাটা বলাটা ঠিক হবে না, কারণ এখানে আপনি 21 পদক অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যদি ফুটবলের যে গঠনতন্ত্র বা হচ্ছে যে ফুটবল যেভাবে তার অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করে পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো দেশে, তো সেখানে যদি আপনি চিন্তা করেন যে তাদের যে নিজস্ব প্রোটোকলগুলো আছে খেলোয়াড় এবং কোচের মধ্যে, যে আপনি একটা সার্টেন টাইম ট্রেনিং করার পরে হচ্ছে যে দলে জায়গা পাবেন, সেখান থেকে কোচ বা সিলেকশন প্যানেল সিলেক্ট করবে, ঠিক আছে? তো ওই হিসাব করলে কিন্তু আসলে এই জিনিসটা যথেষ্ট যুক্তিসম্মত ছিল, কারণ এই ম্যাচের আগে অনেক দিনই তারা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা চট করে একটু জানতে চাই, যে ইউএই ম্যাচে আপনি বলছিলেন যে সবগুলো খেলোয়াড়কেই আসলে বাইরে রেখে দল গঠন করা হয়েছে। আমরা এর আগেটাও জানি যে চুক্তি করা হয়েছে, বাফুফে বলছিল যে হ্যাঁ খেলোয়াড়রা ছুটি থেকে আসলে বা ক্যাম্প শেষ হলে তাদেরকেও চুক্তিটা ডাকা হবে।
দুটো জিনিস, একটা হচ্ছে বাটলার কয়েকজন ফুটবলারের ক্ষেত্রে খুবই হার্শ, অত্যন্ত কড়া, এবং তিনি বলেছেন যে না, কোনোভাবেই আমি এদের সাথে ট্রেনিং করব না। আমি নামগুলো উজ্জ্ব রাখছি কারণ এক এক জায়গায় এক এক রকম নাম আসে, তারপরও আপনি জানেন যে কোর 5-7 জন খেলোয়াড় রয়েছেন। এক, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মেয়েদের ফুটবলের লেজেন্ডারি ফিগার সাবিনা, ওকে এই প্রথমবার বাদ দিয়ে দল গঠন করা হচ্ছে। হ্যাঁ, আমরা আপনি যে কারণগুলো বলেছেন সেগুলো আমরা সবই জানি, বুঝি, বাট সাবিনার মতো একজন সিনিয়র খেলোয়াড়, যিনি আসলে বলা যায় এই বিতর্কটা বা এই যে রেবেল প্লেয়ার্স বলা হচ্ছে এদের ফেস বলা যায়, তাকে সামনে রেখে আসলে সিনিয়র প্লেয়ার, সিনিয়র মোস্ট ক্যাপ্টেন, তাকে সামনে রেখে খেলোয়াড়রা এই বলা যায় যে এই রেবেলটা করছে। তার ক্যারিয়ারে এটা ইম্প্যাক্ট কেমন পড়বে, কি মনে হয় বিশ্লেষণ করে? না, ডেফিনেটলি আমি প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। ডেফিনেটলি এটা আসলে মানে আমি ব্যক্তিগতভাবে আমি একজন ক্রীড়া সাংবাদিক এবং দীর্ঘ সময় ধরে হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ফুটবল আপনি ফলো করছেন, রাইট? ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত আছি, দেশে বিদেশে কিছু জায়গাতে আমার যাওয়া আছে আর কি, অভিজ্ঞতা হয়েছে। তো আসলে কন্টিনেন্টে বা মানে স্পেসিফিক্যালি আমাদের দেশে যদি ফুটবল কালচারটা আমরা বলি, আসলে ওইভাবে আমরা ফুটবল কালচারটা কখনো তৈরি করতে পারি। আপনি যে কথাটা বললেন যে একটা প্লেয়ারের হচ্ছে যে তার উপর ইম্প্যাক্ট পড়া, তো আমাদের দেশে আসলে একটা সাবিনা, হ্যাঁ এটা কোনো মানে সন্দেহই নেই যে সাবিনার একটা দীর্ঘ কেরিয়ার আছে এবং সেটা যথেষ্ট সাফল্যমণ্ডিত কেরিয়ার। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সাবিনা যে সময়টা থেকে বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হয়, ওই সময়টায় আসলে নারী ফুটবল বাংলাদেশে কোনো অবস্থানে ছিল না, অলমোস্ট কিছু ছিল না, সামাজিক প্রতিবন্ধকতা ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু এই জিনিসটা আছে। আমরা রিসেন্টলি দুটা ঘটনা এটা খেয়াল করেছি, লক্ষ্য করেছি, সরকার এটা নিয়ে যথেষ্ট বিব্রত ছিল। তো এই জিনিসগুলোতে হচ্ছে মানে সাবিনার কেরিয়ার, সাবিনার এখানে আসা, নিজের থেকে হচ্ছে যে ফুটবলের সাথে যুক্ত হওয়া এবং তাকে দেখে আরো নারী প্লেয়ার, এখন তো হচ্ছে যে দেশের বাইরে থেকেও অনেকের তো ওই জিনিসটার জন্য সাবিনার আসলে নো ডাউট তার আসলে ক্রেডিট। এবং আরেকটা ব্যাপার যেটা সাবিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যে তার আসলে মানে খুব একটা বেশি ইনজুরি কনসার্ন ছিল না তার এই লম্বা 12-13 বছর কেরিয়ারের মধ্যে। এবং আমি যতটুকু জানি যে সে, আমি যতটা এটা নিশ্চিত আসলে যে সে এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোনো খেলা মানে এমন কোনো স্কোয়াড যায়নি বিগত 10-12 বছরের মধ্যে, সিন্স 2010 তার যখন থেকে কেরিয়ার শুরু হয়, সে ওই টিমে নেই। হয়তো সে গেম টাইম কম ছিল তার, বা তার হয়তো ইনজুরি কম ছিল, মানে ইনজুরি ছিল, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু সে টিমেই নেই, এরকম আসলে আমরা কখনো দেখি। সীমান্ত, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা খুব ছোট করে সবশেষ একটা জিনিসটা আলোচনা করতে চাই যেটা আমার খুব জানার আগ্রহ, এবং আমি শিওর যে যারা দেখছেন স্পোর্টস ফ্যান, ফুটবল ফ্যান, তাদের সবারই জানার আগ্রহ যে এই যে একটা এপিসোড হলো বা আমরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছি, স্টার প্লেয়ার দল থেকে বাইরে, কিছু প্লেয়ার প্র্যাকটিস করছেন দলের সাথে, 33 জন খেলোয়াড় থেকে 19 জন নেই, 18 জন 19 জন নেই, বাকিরা মাঠে আছেন। তাদের মানসিক কি অবস্থা, তাদের সাথে পিটার বাটলার কি কেমন অনুশীলন পরিচালনা করছেন, এবং তারা কতটুকু পজিটিভ মাইন্ড অফ ফ্রেম নিয়ে ইউএইর সঙ্গে খেলতে যাবেন, এটা আপনারা যারা মাঠে জানেন, ভেতরের খবরটা জানেন, তারা যদি তাদের মধ্যে থেকে একজন যদি হিসাবে যদি আপনি বলেন এবং সংক্ষিপ্ত করে। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটা করলেন, যে পিটার বাটলারের সাথে আমার বেশ কিছুবার সময় কথা হয়েছে বিষয়গুলো নিয়ে। তো আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি এর আগের প্রশ্নটার সাথে একটা সম্পর্ক আছে, আমি একটু যোগ করে নিই। যে আপনি বলছিলেন যে খুব রাফ ব্যবহার করে, অ্যাকচুয়ালি আসলে রাফ ব্যবহার না, এটা ওই যে বললাম যে আমাদের কালচারটা আসলে তৈরি হয়নি, আমরা ওই কালচারটা এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারিনি, যেটা পিটার বাটলার একটা ইংলিশ কালচার থেকে এসেছে, সে ওইভাবে জিনিসগুলোকে প্রফেশনালি ডিল করে। আমাদের দেশে কিন্তু ওই জিনিসটা নেই, আমরা আসলে অনেক ক্ষেত্রে ছাড় দিই প্লেয়ারদের, স্পেশালি নারী যে কোনো অ্যাথলেটের ক্ষেত্রে আমরা জিনিসটা করে থাকি, কারণ আমাদের আর্থসামাজিক অবস্থাটা আসলে ভিন্ন, কালচারটা ডিফারেন্ট। তো এখন যেটা আমি যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, একটা ইম্প্যাক্ট আছে, ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে, কারণ তারা একই সাথে হচ্ছে যে বেড শেয়ার করছে, রুম শেয়ার করছে, দীর্ঘ সময় একসাথে আছে। কিন্তু আমি যতটুকু পিটারের সাথে কথা বলে দেখেছি যে ও ব্যক্তিগতভাবে আসলে এই নতুন যে ফ্রেশ যে ব্লাডগুলো, মানে ফ্রেশ লেগসগুলো, সরি ফুটবলের ভাষায় ফ্রেশ লেগস বলে, এই লেগসগুলোর সাথে আসলে ও আসলে যথেষ্ট ইমপ্রেসড। এবং তার ধারণা যে এরা আসলে মানে আমাকে একটা জায়গায় সে উল্লেখ করেছে যে নিউ স্টার্ট ব্রাইট ফিউচার, ঠিক আছে। তো তার এই কথার অর্থ কি, এই কথার অর্থ ধরে আমি ধরে নিলাম যে দ্যাটস মিন পিটার বাটলার আসলে যথেষ্ট ইমপ্রেসড টিমগুলোর সাথে, এবং সে ওই প্লেয়ারগুলোকে ওইভাবেই তৈরি করছে, এদের নিয়ে তিনি সন্তুষ্ট, এদের নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট, এবং তিনি খুব সম্ভবত ভালো একটা রেজাল্ট হচ্ছে যে সামনে যে টুর্নামেন্টগুলো হবে, ইনক্লুডিং ইউএই টুরটা প্রত্যাশা করছে, এখান থেকে প্রত্যাশা করবে। রাইট সীমান্ত, আমরাও সেটা তেমনটাই প্রত্যাশা করি। দর্শক, আজ সময় এ পর্যন্তই। আমরা আরও একটা ফুটবল এপিসোড বা ওভারঅল স্পোর্টস এপিসোড নিয়ে ডেইলি সানের পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।